আমার এবি আঁশ আছে, আমি মুখ কালাপে থাকি। মন খারাপ করে থাকতে আমার ভালো লাগে না, এমন সহজ করেই সুখে থাকার সূত্র বলে গেলেন সুখী মানুষ। অথচ এই সহজ সত্যিটা আমরা শহুরে মানুষেরা সহজে অনুধাবন করতে পারি না। দুর্গম চরে এমন সুখের পশ্চা নিয়ে বসে থাকা সুখী মানুষের বাড়িতে ছুটে গিয়েছিলাম সুখের খোঁজে। আর ইফতারের আয়োজনে সুখের সীমানা ছাড়িয়েছে অনেক দূর। ঢাকা থেকে এক দীর্ঘ যাত্রা, প্রথমে বাস, তারপর রিক্সা, তারপর নৌকা, ধুধু মরুর মতো বালুময় দীর্ঘ হাঁটা পথ। তারপর ভাগ্য সুপ্রসন্ন হলে অটোরিকশা পেয়ে যেতে পারেন। এমন দুর্গম জায়গায় পৌঁছানো বেশ দুষ্কর হলেও ছুটে গিয়েছি আপনাদের মাঝে সুখের সূত্রটা সহজ করে তুলে ধরতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের রাজবাড়ী জেলার সোনাকান্দর ঘাটে। এখান থেকে যাব চর মৌকুড়িতে, ট্রলার আসবে, ট্রলারের জন্য অপেক্ষা করছি। যাত্রার শুরুতেই সকালে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটা করতে। সকালে তরতাজা গরুর মাংস দেখে মনে হলো ইফতারে ভাজা পোড়ার থেকে একটু গরুর মাংসের তরকারি হলে মন্দ হয় না। সুখী মানুষের জন্য সাথে নিয়েছিলাম পাঞ্জাবি, লুঙ্গি, তার গৃহিণীর জন্য শাড়ি আর রোজা উপলক্ষে কিছু ইফতার সামগ্রী। তারপর রওনা করলাম ঘাটের দিকে। যে নৌকায় আমরা চর মৌকুড়িতে পৌঁছাবো তা আসা যাওয়া করে সময় বেঁধে। সময় মতো না পৌঁছালে আবার দীর্ঘ অপেক্ষা করতে হবে পরের খেয়া ধরতে। তাই আমি একটু আগে ভাগেই পৌঁছে গেলাম। ঘাটে পৌঁছে দেখলাম আমার মতো বহু মানুষ অপেক্ষায় আছে চরে যাওয়ার জন্য। মানুষ সুখের খোঁজে কত কিছুই তো করে, আমিও যাচ্ছি আজ সুখের খোঁজে। এটা হচ্ছে আমার ট্রলার, মাত্র এখানে এসে ভিড়ছে। এই মানুষগুলো নামবে, তারপরে এই ঘাটে যে মানুষগুলো অপেক্ষমান ছিল তাদের চরের বাড়িতে ফেরত যাওয়ার জন্য তাদেরকে নিয়ে যাবে। আমিও তাদের সাথে এই একই ট্রলারে করে চলে যাব চর মৌকুড়িতে। কাকা, আসসালামু আলাইকুম। এই ট্রলার যেটা আসতেছে এটা কি চর মৌকুড়িতে নামায় না? নামায়? এটাই উঠে যেতে পারবো? ওই ঢালার চরে নামাই দিবে না তো আবার? না। ও, উনি আবার আমাকে বলছে যে, আরেকজন বলছে যে না, ঢালার চরে। তাহলে এইটাই উঠবো না লোকজন নামলে? তো আমরা এখন যাবো। এখানে আসলে ট্রলারটা আসার পরে কিছুক্ষণ বিরতি নিয়েছে যাতে লোকজন একটু জড়ো হয়, বেশি লোকজন যেতে পারে। তো আমরা এখন যাই, ট্রলারে উঠি। এইখানকার চরে যারা বসতি আছে, যাদের বাড়িঘর, তারা নানা কাজে রাজবাড়ী শহরে আসে এবং তাদের একমাত্র যানবাহন হচ্ছে এই ট্রলার। ওনারা বলে খেয়া। খেয়াতে করে এপারে আসে, কাজকর্ম সেরে আবার খেয়াতে করে চরে চলে যায়। এটা আপনার কাছে বসি ভাই, আপনার কাছে কাছে বসি। আমাদের নৌকা যাত্রা শুরু করলো। শীত শেষ হয়ে আসছে, তবে শীতে পদ্মার বুকে যে চরগুলো জেগেছিল তা এখনো মাথা উঁচু করে আছে। ওপর থেকে জেগে ওঠা চরগুলো দেখলে মনে হয় কোনো শিল্পী পদ্মার বুকে আপন মনে আলপনা এঁকেছেন। এই শিশুগুলো মায়ের সাথে শহরে এসেছিল, এখন আবার ফিরে যাচ্ছে। দীর্ঘ যাত্রায় ক্লান্ত তারা। খাবারের বায়না করলে মা আঁচলে বাঁধা রুটি খেতে দিল। এমন দৃশ্য শৈশবের কথা মনে করিয়ে দেয়। বেশ একটা লম্বা যাত্রা শেষ করে ঘাটে এসে ভিড়ল আমাদের নৌকা। একে একে নামতে শুরু করলো সবাই। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। ইমরান ভাইয়ের দোকান পর্যন্ত যেতেও পাড়ি দিতে হবে এক দুর্গম পথ। পৌঁছে গেছি আমাদের চর মৌকুড়ি, এবার নামার পালা। চলেন। কাঠফাটাই রোদে রোজা রেখে হেঁটে যাওয়াই দুষ্কর। তার ওপর যদি পায়ের নিচে থাকে তপ্ত বালু, তাহলে তা কতটা কঠিন তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই পথে একটু হাঁটতে আমি হাঁপিয়ে উঠছিলাম, তবে চরের মানুষ সব হাসি মুখে হেঁটে যাচ্ছিল। গরম আর বালু তাদের ঘরে ফেরার আনন্দের কাছে কিছুই না। আমিও হাঁটতে হাঁটতে কথা বলতে থাকলাম চরের বাসিন্দা এই যে কাকার আমার সাথে। সাথে কাকার বাড়িতে এই চরেই। আমি খেয়াঘাটের আপনার খেয়াতেই তো আসলাম। ও, কাকা হচ্ছে আমাদের এই খেয়ার মালিক। তো কাকার খেয়াতে আসছি। মাথায় কি হয়েছে কাকা? মাছ ধরা তো বেতার, 4-5 দিন বেতার চোটে মানে কি জ্বালাইতেছি, ডাক্তারি ওষুধ খেতেছি, কোনোতেই তো পাব। এই চরে বাসিন্দা কতজন কাকা হবে তাতে? প্রায় 500-600 তো আছেই। 500-600 পরিবার নাকি 500-600 মানুষ? 500-600 মানুষ। তো পরিবার অতগুলো নাই। পরিবার তো 100 পরিবার আছে, কম আছে। 70-80 পরিবার হবে। এই চরে যারা এখন আছে, ভাঙনের অবস্থা কি এই চরের?
বর্তমানে এবার তো ভালোই ভাঙছে, এই জায়গাতে ভালোই ভাঙছে। এইটার পাড়ি ছিল যে এই স্টেক, তাই এই বছরে এইখানে ভাঙছে। তো ভয়াবহ অবস্থা। এক বছরে যদি এত দূর আগায় যায়, তার 2-4 বছরে কত দূর যায় তো বোঝা মুশকিল। ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে, অটো পেয়ে গেলাম। তবে চড়ে বসতেই বালুময় এই পথে অটো এমন হেলে দুলে যাত্রা শুরু করলো যে কিছুটা ভয় পাচ্ছিলাম কখন যেন উল্টে যায়। এই হচ্ছে আমাদের ইমরান ভাই। এনায়েত হচ্ছে, আমি যখন এই আসার ইচ্ছা পোষণ করি যে না আমি একটু যেতে চাই, এই চরটা আমি দেখতে চাই, তো এনায়েত তখনই আমাকে বলে যে আমাদের চরে আমাদের খুব আপন প্রিয় একজন ভাই আছে ইমরান ভাই, তুমি যাও, ওই পুরো চর তোমাকে ঘোরায় ইমরান ভাই দেখাইতে পারবে। ইমরান ভাইকে অনেক প্যারা দিছি আমি, 2 দিন ধরে ওনাকে আমি একটু পরপর কল দিয়ে ভাই এটা করবো ওইটা করবো, কি করবো না করবো। ভাই কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দোকানের ব্যস্ততা নিয়ে একটু আসি, ভাইয়ের মধ্যে আসলো, ইনশাল্লাহ যতটুকু পারি ভাইয়ের পিছিয়ে সময় দেবো। সামনে নদী, মানে সামনে আসলে চর পড়ে আছে, আর তার ঠিক পিছনেই ইমরান ভাইয়ের এই দোকান, এবং এই পুরো চরে একটাই দোকান। উনি বিভিন্ন চাষাবাদের জন্য যে সার দরকার হয়, কীটনাশক দরকার হয়, সেগুলোও বিক্রি করেন। পাশে ওনার ছোট্ট আরেকটা দোকান আছে যেখানে দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায়। যে সুখের খোঁজে এই চরে আসা, যে সুখী মানুষ, যে সুখের বাড়ি আমার বন্ধু এনায়েত আবিষ্কার করে দিয়ে গেছে, তো সেই বাড়ির উদ্দেশ্যে এখন যাত্রা করছি। চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই সুখী মানুষের কাছে, সুখের বাড়িতে। তো আমরা কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে মানুষটাকে দেখে নতুন করে সুখের সংজ্ঞায়ন করেছিল আমার বন্ধু মুন্সি এনায়েত। যে মানুষের মুখের হাসি দেখে তার কাছে মনে হয়েছিল যে 1000 কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও মানুষ এত মন খুলে হাসতে পারে না, কিন্তু এই ব্যক্তির মুখের হাসি এনায়েত কখনো থামতেই দেখেনি। তো তার বাড়ির সামনে আমরা চলে এসেছি। বাড়িটা দেখে আপনার কাছে মনে হতে পারে একটা ছোট্ট খাট্ট ভাঙাচোরা ছনের ঘরের বাড়ি, সেখানে একটা চাষবাসের জায়গা পর্যন্ত নাই, একটা জংলা আছে, কয়েকটা গরু এখানে রয়েছে। কিন্তু বাড়ির ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন এই বাড়ির নাম সুখের বাড়ি কেন, আর এদেরকে সুখী মানুষ কেন বলা হয়। চলেন সেই বাড়ির ভেতরে যাই। যাওয়ার রাস্তা এইটাই, মনে হচ্ছে যে মানুষের জমির ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে রাস্তা এটাই। আজান দিয়ে দিল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার তো চিনেন না, এই জন্য বুঝতেছেন না যে এই লোক কে আসলো। হ্যাঁ না, চিনবে কিভাবে? পানির সময় লোক আইছিল, ভিডিও করে নিয়ে গেছিল, মনে আছে? ভাই নেই, ওই বাড়ি গেছি। ওই বাড়ি কিসে? আসতেছে তো না? হ্যাঁ আসবে তো, সমস্যা নাই। সবচাইতে বড় গরিব তো তারা যারা এরকম মন খুলে হাসতে পারে না। হ্যাঁ, কত কিছুর শহরে দেখা হয়, কিন্তু এই যে এই ঘরে বসে যে এই মন খোলা হাসি, এ তো সবার হয় না। আপনার জন্য একটু উপহার নিয়ে আসছি। বাচ্চা কাচ্চা আছে, যে বাবুরা আছে, ওদের জন্য একটু বিস্কিট আছে, এখানে রেখে দিই। আর এই যে আপনার কাকা বিকেলে নাস্তা টাস্তা যখন করবেন ইফতারের পরে, তার জন্য এটা। আর একটা জিনিস তো আনছি, একটু ইফতারের জন্য ফল নিয়ে আসছি, বসি। আর এখানে একটা খেজুর আছে আপনাদের ইফতারের জন্য। ওরে মা, বসে। এই আমি না শাড়ি টাড়ি কেনার আমার অভিজ্ঞতা কম, তা আমি মানে কালার আমি পছন্দ করতে পারি না, আপনার পছন্দ হবে কিনা আমি জানি না, তাও যতটুকু বুঝছি আর কি নিয়ে আসছি। আর এইখানে আমাদের আপনার ওনার জন্য এই লুঙ্গি আর এই পাঞ্জাবিটা নিয়ে আসছি। আর একটা কষ্ট আপনাদেরকে দিব, এই কষ্টটা আমি দিতে চাই নাই, বাট এখন আসলে কষ্ট শেষ পর্যন্ত দিয়ে ফেলছি। এর ভেতরে একটু এই যে চাল আছে, পোলার চাল। আর সকাল সকাল রাজবাড়ি দেখলাম যে গরুর মাংস বেচতেছে, একটু গরুর মাংস আছে এইখানে। এই যে সব পোলার চাল আছে, তেল আছে, মশলাপাতি যা লাগে রান্নার এখানে আছে। আর এইগুলো কি আপনারা খান? না, এটা হচ্ছে মোজো। ওই যে সফট ড্রিঙ্কস খায় না পোলাপান, হ্যাঁ এইটা হচ্ছে ওইটা। তো এইটা একটু আপনার কষ্ট হয়ে যাবে, কিন্তু কষ্ট নিয়ে না, আমি কিন্তু ভালো রান্না করি। এই ধুধু চরের মধ্যে কি সুন্দর একটা ছায়া জায়গা ওনারা তৈরি করে রেখেছে। এটা কিন্তু ওনারা এটাকে কি বলেন যেন, জংলা না মাচা বা জাংলা। তো এই জাংলাটা দিয়ে রেখেছে। এই যে ছোট ছোট লাউয়ের জালি চলে আসছে, এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এরকম বহু আছে। স্যান্ডেল ঝুলানো কেন একটা?
এটা এটা হচ্ছে, কুসংস্কার যেটা ভাই? বলে, কুসংস্কার বলতে আমি বোঝাই, হ্যাঁ। এটা আগেকার যুগের লোকজন, ঠিক আছে, এটা বাদলে রাখি, ঠিক আছে, এই গাছের প্রতি নজর লাগে না হ্যাঁ। বা অন্য কোনো কিছু লাগে না, এটা দিলে পরে ভালো হয়, মানে মানে এগুলো মানে যতটুকু শুনলাম আসলে এটা এটা শান্তি ঠিক আছে। হ্যাঁ এটাই তো। এই যে বাইরে কত রোদ দেখেন, এইদিকে একদম ধুধু রোদ, ওইখানে দাঁড়ানো যাচ্ছে না, আমরা ওইখানে এসে বাইকটা রেখে আসলাম, আর এইখানে নিচে আসার সাথে সাথে মনে হচ্ছে একদম অন্তর ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ সব সময় লাগে মনটা মানে এখানে ঢুকলাম এই জানলার নিচে, যদিও ঝুঁকে আছি, দাঁড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু হালকা বাতাস আর এই যে ঠান্ডা একটা পরিবেশ, এতে একদম মন ভালো হয়ে গেছে। মানে এই জন্যই এনায়েতের চোখ তো ওরকম চোখ না, এনায়েতের চোখ হচ্ছে অন্যরকম চোখ। অন্যরকম চোখ, সে ঠিকঠাক খুঁজে বের করেছে, সুখের বাড়ি নাম দিয়েছে, এমনি এমনি দেয়নি। এমনি জানি। ও এনাকে খুব মিস করতেছি, ও থাকলে ভালো হইতো, বাট ও আছে সৌদি আরবের, কন্টেন্ট আপনাদের জন্য বানাচ্ছে, তো আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ওর চ্যানেলে পাবেন ইসলামের ইতিহাস নিয়ে। আর এই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি, আমি নাই, তুমি একটু যাও সুখের বাড়ি থেকে ঘুরে আসো। এটা দেখেন, আম গাছটা দেখে মনে হচ্ছে যে এত পরিমাণ আমের মুকুল হয়েছে, এই পরিমাণ আম যদি ধরে আমার মনে হয় না এই ছোট্ট আম গাছটা তার ভর রাখতে পারবে, মানে পুরো গাছ ভর্তি আমের মুকুল। পানি বাড়ি উঠে গেলে পরে তখন ওই ওপার চলে যাওয়া লাগে, কারো না কারো বাড়ি, নালে কোনো স্কুলে যে জায়গা থাকার যায় আর কি। গরু বাছুর নিয়ে তো সবাই কারো বাড়ি আশ্রয় দেয় না। মানে বর্ষাকাল কষ্ট, শীতকাল হলে ঠিক শান্তি। হ্যাঁ, মনে করেন আমাদের বর্ষার সময় বর্ষা না হলেও কষ্ট নেই। এটা হচ্ছে ওনাদের কলপার, তা আমরা একটু কলপার থেকে পা ধুই আসছি। মানে কি ঠান্ডা। সুখের বাড়িতে যখন পৌঁছেছিলাম তখন সুখী মানুষকে খুঁজে না পেলেও কিছুক্ষণ পর তিনি আসলেন। তার আগমনের সাথেই হাসি ছড়িয়ে পড়ল তার মুখ থেকে সবার মুখে। হাসি যেন তার বড় সম্পদ, কখনো মুখ গোমরা করে থাকতে পারেন না তিনি। একে সুখী মানুষ কেন বলে? মাত্র হচ্ছে একটা বস্তা মাথায় করে সে আসছে। কই গেছিলেন কাকা বস্তা নিয়ে? ওই ধান নিয়ে না, তারপরে এসে সে হাসতে হাসতে পাগল হয়ে যাইতেছে, মানে হাসি তার থামতেছে না। তো এই যে মন খুলে হাসি, এটা দেখেই হচ্ছে এনায়েত বলছে যে হচ্ছে একমাত্র সুখী মানুষ, আর এটা হচ্ছে সুখের বাড়ি। এই যে দেখেন তো কাকা, এই লোকটাকে চিনেন কিনা? এই যে ওয়ালাইকুম আসসালাম, চিনি চিনি, চিনছেন? হ্যাঁ আমার কাছের লোক। আছেন বলে, হ্যাঁ কাকা, মাছ খাবো কথা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো মাছ খাইতে। আসেন। কাকার হাসিটা কেমন? কাকার হাসি মানে জগৎ বিখ্যাত, মন ভোলানো হাসি। হ্যাঁ, না তুমি সৌদি আরব না থাকলে তোমাকে আসলে আমি নিয়েই আসতাম, ছাড়তাম না, কিন্তু এখন কাজ তো আগে, কাজ করো, মানুষকে ভালো ভালো বিষয়গুলো দেখাও আগে। চাচি মাংসগুলো কেটে নিচ্ছিলেন রান্না বসাবেন বলে। কয়েকজনের রান্নাতে একটু হিমশিমি খাচ্ছিলেন তিনি। শরীর আর আগের মতো সায় দেয় না এখন কাজে। তো আমি আসলে কাকিকে একটু বিপদে ফেলাই দিছি। এই যে এখন এই দুপুরবেলা সে কাটাকুটি করতে বসছে, মাংস একটু কেটে নিতে হবে, তারপরে তো আবার একটু পেঁয়াজ রসুন রেডি করা, তারপরে তো রান্না। একটু ঝামেলারই কাজ, রান্না আসলে বেশ ঝামেলার কাজ, যারা করে তারা জানে। এটা দিয়ে তো পানি উঠানো খুব কষ্ট কাকি, মানে চাপ দিলে পানি খুব কম বের হয়। কাকি হচ্ছে মাংস ধুয়ে নিচ্ছে, রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে, কারণ এখন অলরেডি বেলা 2টার মতো বাজে, যদিও এখন ইফতারের সময় অনেক বাকি, প্রায় অলমোস্ট 4 ঘন্টা। তারপর প্রিপারেশনটা আগে থেকেই করছে। কাকি দেখে বলতেছিল যে বাবা আমি কি পারবো তোমাদের মতো করে রান্না করতে? তাই আমি বলছিলাম যে কাকি আমাদের মতো রান্না বলতে কোনো রান্না নাই, আমরা শহরের রান্নাটা আসলে পছন্দ কম করি, এই জন্যই তো আপনাদের কাছে ছুটে আসি যে আপনারা যেভাবে খান খাবারটা রান্না করে, ওইভাবে যাতে আমরা একটু খেয়ে দেখতে পারি কেমন লাগে। কাকি বড় কড়াই করতে নিয়ে আসলেন? বড় কড়াই? হ্যাঁ এই যে ও ওই বাড়ি থেকে? হ্যাঁ 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 ভালো হয়েছে, এটাই হয়ে যাবে। রান্নার জন্য মশলা প্রস্তুত। চাচি কাটাকুটি করে তৈরি করে দিলেন পেঁয়াজ রসুন। কিন্তু চাচির শরীরের অবস্থা দেখে নিজেই রান্নার সিদ্ধান্ত নিলাম। এর মধ্যে ইমরান ভাই উঠে পড়ে লাগলেন। চুলার ধোঁয়া থেকে আমাকে বাঁচাতে নিজে চুলায় আগুন ধরিয়ে বসে পড়লেন চুলার পাশেই। তো রান্না আসলে কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াই গরমের জন্য আমি তেলটা
খুলে নিই নাকি? সয়াবিন তেলটা দিয়ে দিই। 2 কেজি গরুর মাংস তো তেল একটু বেশি তেল লাগবে না, কারণ গরুতে আমাদের রাজবাড়ি যিনি গরুর মাংস দিয়েছেন তাকে বললাম একটু দেখে দিতে, সে দেখে দেখে চর্বি আর হাড্ডি আমাকে বেশি বেশি দিয়ে দিচ্ছে, মাশাল্লাহ। আমি একটু মশলাটা রেডি করি, ততক্ষণে আপনি তাহলে জালটা দিয়ে ই করেন। ওই পিস মরিচ দিয়ে এগুলো ভালো যাবে নাকি? পেঁয়াজ মরিচ দেওয়ার আগে এই যে পানি গরম হয়েছে না, সরি তেল গরম হয়ে গেছে তো। এইবার এই জিরাটা যখন ভালো মতো ফোড়নটা গন্ধটা বের হবে তখন পেঁয়াজটা দিব আমরা। আমি সবসময় একটু জিরার ফোড়ন দিয়ে রান্না করি, এটা আমার সিগনেচার। এইবার হ্যাঁ বললাম না একটু অন্যরকম রান্না করে খাওয়াবো আপনাদের। এবার হচ্ছে আমি মাংসে যে মশলাটা দিব সেটা রেডি করব। তার জন্য আমার লাগবে হচ্ছে মরিচের গুঁড়া। ঝাল কেমন খায় এখানকার লোকজন? কম। ধনে গুঁড়াটাও দিয়ে একটু, পেঁয়াজ দিয়ে দেন, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেন পুরাটুকু সব, প্লেট ধরেই ঢেলে দেন। হ্যাঁ এইটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই মশলাটা যখন পেঁয়াজ মরিচটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, এটার ভিতরে আমি হালকা একটু পানি মিক্স করে গুলায় রাখবো, তখন আমি ওইটার ভিতরে দিব, যেহেতু আমরা বাটা মশলা ব্যবহার করছি না এই রান্নায়। মানে সত্য কথা বলতে কি, আদাও নাই, আদা আনতে আমি ভুলে গেছি, তা আমরা আদা আজকে দিব না। আদার ছাড়া দেখি মাংসের ঘ্রাণটা কেমন হয়। অনেকদিন পর এই ধরনের কোনো চুলায় রান্না করতে বসলাম। অনেকদিন পরে বলতে কি, আমি একদম ছোট সময় যখন গ্রামে ছিলাম তখন 2-1 এরকম রান্না করছি, আর আজকে বসলাম। পেঁয়াজটা ঠিকঠাক আছে, একদম বেশি ভাজা ভাজা করবো না আমরা। গুঁড়া মশলাটা দিয়ে দিই, আমাদের কাছে আর কিছু নাই, এটাই আছে। আর জাল তো শুধু আমরা এই ডাল দিয়ে দিচ্ছি না, এখানে কিন্তু এই যে গোবর শুকায় যে রাখে, এটাকে কি বলে, ঘুটা নাকি? এটা বলে ঘষি। ঘষি, হ্যাঁ গোবর দিয়ে বানায় ঘষি। যে সমস্ত মশলা গরুর মাংস নর্মালি আমরা দিয়ে খাই তার 50% নাই আমাদের কাছে। যেমন গরম মশলা। গরম মশলা তো নাই। গরম মশলা তো আনতে ভুলে গেছি। আমরা আজকে গরম মশলা ছাড়াই রান্না করবো, দেখা যায়। তারপর হচ্ছে আদা মনে হয় নাই, আদাও দেওয়া হয় নাই। মানে গরম মশলা আদা যে দুইটা সবচেয়ে বড় স্পাইস, যেটাতে ভালো পরিমাণ ঘ্রাণ এবং ঝাল একটা ভাব আসে গরুর মাংসে, সেটা আমাদের কাছে নাই, আমরা আজকে সেটা দিব না। তো আমাদের মশলা বোনা মোটামুটি হয়ে গেছে, আমরা একটু মাংসগুলার ভিতর দিয়ে, পেঁচাবো নাকি আপনার? না ক্লোজ নেই, হ্যাঁ মাংস দিয়ে দিই। মজাই লাগতেছে আমার ভাই। গরুর মাংস আমি রান্না করেছি বহুবার, সেই অভিজ্ঞতা থেকেই মশলা প্রস্তুত করে মাংস ভুনার দায়িত্বটা নিলাম। তবে প্রয়োজনীয় অনেক মশলা ছাড়াই রান্না করছিলাম আমরা। মশলার কমতি থাকলেও আগ্রহ আর ভালোবাসার কোনো কমতি ছিল না। এটা কি ঘাস নাকি কলুই কাকা? ও আচ্ছা, এটা আবার কি ঘাস? এই কলুর মতো ছোট ছোট ইয়ে আছে তো, এই যে হিলিং কি গরুকে খাওয়াবেন? এই যে এটা তো মটরশুঁটি, তো কিন্তু এটা আসলে ঘাস, এটা খাওয়াচ্ছে হচ্ছে গরুর জন্য নিয়ে আসছে কাকা। রান্না কিন্তু কাকা আমরা করেছি আজব রান্না। আমরা আজকে বেলায়েত সর্দারকে চিনেন নাকি? বেলায়েত সর্দার একজন আসছিল এখানে, তো তারা সবাই বলে রান্না বিজ্ঞানী। মানে সে হাবি জাবি এদিক সেদিক এক জায়গায় করে রান্না করে, মজা হয়। আজকে আমরা সেই পথ অনুসরণ করেছি। আমাদের কাছে মশলাও তো হামুড়ি ছিল না, যা ছিল এদিক সেদিক করে ঢুকাই দিছি। আজকে আমি বলতেছি কি, বেলায়েত ভাই যদি আমার ভিডিওটা দেখেন, আমি জানি আপনি একটা টিপ্পনি করবেন যে না আমার মতো তো হবে না, আমার হাতে জাদু আছে। সেটা আমরা জানি আপনার হাতে জাদু আছে, কিন্তু আমরাও অনুসরণ করার চেষ্টা করছি। আমাদের রান্নাও আজকে মজা হচ্ছে, আমরা ঘ্রাণেই বুঝতে পারছি, কিন্তু আপনাকে খাওয়াতে পারলাম না। পরবর্তীতে চরে আসলে আপনাকে আমি, ইমরান ভাই আমরা শিখে গেছি আপনার স্টাইলে রান্না, আপনাকে একদিন রান্না করে খাওয়াবো। মাঠে থেকে আসছেন নাকি? কাজের থেকে আসছেন? মাঠে থেকে? টমেটো আছে দেখি এর ভিতরে, নিবো নাকি একটা টমেটো? নিবো সত্যি? হ্যাঁ নেন, কিছু মনে করবেন না তো? না দেন, আমরা একটা নাকি 2টা নাকি 5টা নাকি নেন। না এক দুইটাই নেই, বেশি নিলে কাঁচা টমেটো। আটা নিবো না, আবার কয়েকটা নেন। আমি কিন্তু সালাদের ব্যবস্থা করে ফেলেছি, ঠিক আছে ভাই, সালাদের ব্যবস্থা করে ফেলেছি কিন্তু আমি। আমাদের রান্না কিন্তু আসলে মানে আমাদের মতে হয়ে গেছে, যা হয়েছে এই আর কি ব্যাপারটা। এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। আমরা খুব বেশি ঝোল রাখার চেষ্টা করিনি, হালকা ঝোল আছে এখানে। আমরা এটা নামায় ফেলবো এখন।
নামায় আমরা একটু পোলাও রান্নার চেষ্টা করব। পোলাও তো হবে না, হবে হচ্ছে চিনি গুঁড়া চালের ভাত। কড়াইটা লাগবে তো, এই জন্য কড়াইটা আসলে পরিবর্তন করে নিচ্ছি। মাংসগুলাই এটা গামলাতে ঢেলে দিই। একটু চামচ দিয়ে ওইটা, দাঁড়ান আগে বলেন, আপনি যে সবসময় হাসেন এর রহস্যটা কি? আমার এবি আঁশ আছে, আমি মুখ কালাকে থাকতে পারিনি, মনে সুখ অনেক, এই জন্য মুখ কালাকে থাকতে পারিনি কেন? ভালো লাগে না তো। এই যে চরে কতদিন চরে থাকেন, কতদিন চরে? তাই 10 বছর তো নইছি এই চরে বর্ষার সময় বয়স চলে গেলাম, নিয়ে গেল, এবার আর যাবেন না। বর্ষার সময় যান কোথায়? ওই উপর একটু বাড়ি আছে, এই বাড়ি আল্লাহ আমার খুব ভালো শুই না। এই চরে কি কোনো স্কুল কলেজ আছে? না, এই যে নাই পড়া, ধরেন যেখানে একটা স্কুল দিদি ভালো হয়। সপ্তাহে ছুটি নেন না দু একদিন? আমরা যেমন দু একদিন ছুটি না নেই। না না, করার তালেই তাই ছুটি লাগে না? একটু রেস্টের দরকার নাই? দেশে যে ধরেন এই কামের পরে একটু আলাম, একটু বসলাম। এই এপাশে সূর্য ডুবে যাচ্ছে, আপনার উপরে যে আকাশটা, আকাশের ছোট খণ্ড খণ্ড মেঘ, এটা আমাদের মতো শহরের মানুষজন দেখলে এই দৃশ্য দেখে ভাবুক হয়ে যায়। পিছনে একটু তাকায় দেখেন কত সুন্দর। কোদালি কোদালি মেয়ে, হ্যাঁ এই যে কাল চাঁদ উঠছিল পরশুদিন, হ্যাঁ, দেখলাম এত সুন্দর চাঁদ উঠছি, দেখতে মতো ভালো লাগছে। মোনাজাত করলাম। চাঁদের সৌন্দর্য দেখে আল্লাহর কাছে খুশি মোনাজাত করলাম। এক একজনের খুশির ভাব প্রকাশ এক এক রকম। কেউ চাঁদ দেখে কবিতা লেখে, কেউ চাঁদ দেখে আল্লাহর কাছে মোনাজাত করে শুকরিয়া আদায় করে। উনি যে বললো না যে আমি মন খারাপ করে থাকতে পারি না, আমি যারা বলে আমরা ডিপ্রেশনে আছি, আমার মন খারাপ বা আমার কেউ নাই বা এরকম থাকে না যে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি শহরের মানুষজন অনেক ঘন ঘন। এখন চিন্তা করেন, ডিপ্রেশন ইজ এ চয়েস। আমি জানি এই কথা অনেক কন্ট্রোভার্সিয়াল হবে, অনেকে মনে করবেন যে না আপনি একটা সিরিয়াস অসুখকে এইভাবে করে দিচ্ছেন, আপনার কথা দিয়ে আপনি বাদ দিয়ে দিচ্ছেন না, আমি সেটা বলছি না। বাট মোস্ট অফ দ্য কেসে আমি বেশিরভাগ সময়ের কথা বলছি যখন আপনার মন খারাপ করা আপনার চয়েসের ব্যাপার। দেখেন উনি কত সহজ সরলভাবে বলে দিল যে আমার মন খারাপ করে থাকতে ভালো লাগে না। বুঝতে পারছেন? মানে হাসি খুশি থাকা ওনার জন্য একটা চয়েস, একটা পছন্দ, যে আমি হাসি খুশি থাকবো, আমি কখনো মন খারাপ করে থাকবো না। শুধু এই সিম্পল, এই সহজ ব্যাপারটা যদি আমরা আমাদের ভেতরে ধারণ করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমার জীবনে কষ্ট থাকবে, জীবনে বাধা থাকবে, টাকার অভাব থাকবে, কিন্তু আমি মন খারাপ করে থাকবো না, না না, তাহলেই না আমি সুখী মানুষ। দেলোয়ার ভাইয়ের কোন রিলসটা যেন বেশি ভাইরাল হয়েছিল? পরিচয় দেওয়ার সময় নেই, এটা পরিচয় দেওয়ার সময় না তোর ভাই রে, তোর বড় ভাইদের জিগা দিলো আর কিরা। হ্যাঁ মানে যে কোনো আমরা ধরেন যারা বর্তমানে অনলাইনে ভাইরাল পারসন অনেকে চেনে, দেন আপনি সাপোজ আপনি যদি চেনে, যদি আপনি একটা কাজ করেন, মানুষ কিন্তু ছোট মুহি নেবে, ওই মজা তামাশা করবে, একটা ক্যামেরা দিয়ে কি করবে, দূর থেকে ভিডিও করে ওই একটা ফানি সাউন্ড লাগাবে, মানে এমন একটা পরিবেশে মানে মানাবো না। আমরা হচ্ছে এখন এই পোলাও বসাচ্ছে ইমরান ভাই, সিম্পল রান্না, তেলের ভেতরে একটু, আমাদের আর 10-15 মিনিটের মতো সময় আছে, এর ভেতরে ইফতারের সময় হয়ে যাবে। তো আমরা বাড়ির উঠোনে বসতে চাচ্ছি, এই যে পাটি পেতে নিয়ে এই বাড়ির উঠোনে ইনশাল্লাহ আমরা বসবো। আর আমাদের বাকি আছে আর 14 মিনিট, তো আমরা আসলে ওইগুলো জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে এখানে বসি। কাকা চলেন ওইখানে বসি, ইফতার সামনে নিয়ে বসা তো সুন্নত। আপনি ওইটা নেন, এটা তো গরম নাই নাকি? তাহলে আমি নিতে পারবো, চলেন। হ্যাঁ কাটছে, গায়ের কাছে বললেই দিবে। আজকে দ্বিতীয় রমজান, প্রথম রমজানে বাড়িতে ইফতার করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ, আর দ্বিতীয় রমজানে আমি চর মৌকুরির এরকম একদম মন মাতানো সুন্দর গ্রামীণ পরিবেশে বসে এখানে আমাদের সুখী বাড়ির সুখী মানুষ নবীন কাকার সাথে ইফতার করতে বসেছি, যেটা আমার জন্য আসলে আনন্দের, এবং আমি খুব খুশি মনে আজকে ইফতারটা করতে বসছি। বেশ ভালো লাগা কাজ করছে। এরকম পরিবেশে বসে কতদিন খাই না, সেটাই আসলে একটা ভাবার বিষয়। আর রমজান মাসের ইফতার এরকম একটা চরে বসে করছি, আলহামদুলিল্লাহ। সূর্যটা ঠিক নদীর ওপারে ডুবে যাওয়ার আগে আকাশে লালচে আগুন ছড়িয়ে দিয়েছে। গহীন চরের নীরবতায় সে আলোটা আরো গভীর লাগে। ভাগাঘরের পাশেই জাংলার নিচে একটা পুরনো মাদুর পেতে আমরা 5 জন বসে আছি ইফতারের অপেক্ষায়। আজান হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নেই ঝলমলে আলো, নেই বাহারি ইফতারের আয়োজন, আছে শুধু একটা অ্যালুমিনিয়ামের গ্লাসে পানি, কয়েকটা গামলা, কয়েকটা খেজুর। কিন্তু সত্যি বলতে জানেন কি, এই মুহূর্তে মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে সুসজ্জিত টেবিল। হয়তো শহরের বিলাসী টেবিলে আজ 100 রকম পদ সাজানো আছে, কিন্তু এই চরে, এই ভাঙা ঘরের পাশে
চারজন মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া একটা খেজুর, তার স্বাদ অন্যরকম। এখানে প্রতিটা লোকমায় আছে কৃতজ্ঞতা, প্রতিটা চুমুকে আছে আল্লাহর উপর ভরসা। আজ বুঝলাম ইফতার শুধু খাবার দিয়ে হয় না, ইফতার হয় একসাথে বসে থাকার মধ্যে, একে অপরের দিকে তাকিয়ে হাসার মধ্যে, আর কঠিন জীবনের মাঝেও শান্তি খুঁজে পাওয়ার মধ্যে। এই গহীন চরে ভাঙা ঘরের পাশে সন্ধ্যার আগ মুহূর্তে বসে আমি যেন শিখে গেলাম, সুখ আসলে আয়োজনের নাম না, সুখ হলো ভাগ করে নেওয়ার নাম। পোলাও, গরুর মাংসের ঝোল, ক্ষেতের পাকা টমেটো কাটা, এর থেকে আর কি চাই এই খাবারে। বিসমিল্লাহ। ওয়াও, বেশ হাবি হাবি ফাইন। অসাধারণ রান্না হয়েছে ভাই, যেভাবে রান্না করছে মাশাআল্লাহ, এত দুর্দান্ত স্বাদ হয়েছে খাইতে, বোঝানোর মতো না। আর এই পরিবেশে বসে তো খাইতে আরো ভালো লাগতেছে। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের সাথেও বিদায় নেওয়ার সময় হয়েছে। যাই হোক, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, পুরো রমজান মাসে ভালো মতো আপনারা রোজা রাখতে পারেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাকি বিদায় নিচ্ছি কাকা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন কাকি।